এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে আমরা আরেকটি ইউনিট নিয়ে আলোচনা করব WBSSSLST এডুকেশনের, যেটার নাম হচ্ছে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার ঐতিহাসিক ভিত্তি, যেখানে আমরা আজকে আবার একটি ইউনিট কমপ্লিট করার চেষ্টা করব। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন। অ্যান্ড যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, কারণ কি এই ভিডিওটার মধ্যে আমাদের অনেক কিছু জানার রয়েছে। আমাদের পাস্ট এডুকেশন সম্পর্কে, আমাদের বিভিন্ন রকম কালচার সম্পর্কে, আমরা বিভিন্ন রকম জিনিসগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। আচ্ছা, এবার আমরা সবার ফার্স্টে পড়বো যে ব্রাহ্মণিক এডুকেশন সম্পর্কে। ঠিক আছে, ব্রাহ্মণিক এডুকেশন হচ্ছে আমাদের যেটা আমাদের সবচেয়ে পুরনো যে এডুকেশন, বৈদিক এডুকেশনের পরেই যে এডুকেশন আসে সেটা হচ্ছে ব্রাহ্মণিক এডুকেশন। সেখানে কি বলা হচ্ছে, রিলিজিয়াসের উপরে খুব বেশি ফোকাস করা হয়েছে, যেখানে হচ্ছে ভেদিক লিটারেচার, রিলিজিয়াস টিচিং, বেদাস, রিচুয়ালস, ধর্ম, এগুলোর উপরে ফোকাস করা হয়েছে। এছাড়া গুরু শিষ্য সম্পর্ক কিরকম ছিল? গুরু শিষ্যের সম্পর্ক ছিল পিতা পুত্রের ন্যায়, এবং এখানে গুরুকে ভীষণভাবে রেসপেক্ট করতো এবং ডিসিপ্লিন থাকতো। ঠিক আছে, ওরাল ট্রানজেকশনে কি বলা হচ্ছে, যে এখানে শুধুমাত্র ওরালি শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এখানে গুরু গুরু শিষ্যকে ওরালি অর্থাৎ মৌখিকভাবে শিক্ষাদান করতেন এবং শিক্ষার্থী সেটা মনে রাখতেন। ঠিক আছে, এইভাবে রিপিটেশন এবং রেসিটাইজেশন, অর্থাৎ সেগুলোকে রিপিট করতো এবং সেগুলোকে মুখস্থ মনে রাখতো, এইভাবে মেমোরাইজ করতো, এইভাবে শিক্ষা গ্রহণ করা হতো। ক্যারেক্টার বিল্ডিং এর উপর একটা ফোকাস করা হয়েছে, যেখানে ট্রুথ, সেলফ কন্ট্রোল, সেলিব্রেসি, হিউম্যানিটি এবং সিম্পলিসিটির কথা বলা হয়েছে। দেন কি বলা হচ্ছে, যে এখানে বেদ, উপনিষদ, ব্রাহ্মণস, আরিঙ্কারস এবং বেদাঙ্গাস কথা বলেছে, যেখানে গ্রামার, অ্যাস্ট্রোনমি এবং লজিক পড়ানো হতো। দেন কি বলছে, কাস্ট বেস অ্যাক্সেস ছিল। এখানে কিন্তু ব্রাহ্মণিক, ক্ষত্রিয়, বৈশ্য এবং এগুলোর উপরে এরা কিন্তু শিক্ষা গ্রহণের সুযোগ পেতেন, এবং শূদ্র এবং ওম্যানরা কিন্তু কোনো রকম ফর্মাল এডুকেশনের সুযোগ পেতেন না। এখানে যে এখানে শিক্ষার্থীরা যে ডিসিপ্লিন পালন করতো সেটাকে ব্রহ্মচার্য বলা হয়েছে। এছাড়া হচ্ছে ফ্রি এডুকেশন দেওয়ার কথা বলেছে, গুরু দক্ষিণার কথা বলেছে। গুরু অর্থাৎ শিক্ষা দেওয়ার পরে, তাদের শিক্ষাকাল শেষ সমাপ্ত হওয়ার পরে গুরু এসে তার পিতার থেকে কোনো রাজ্য বা কোনো একটি অনেক বড় এরিয়া তিনি কিন্তু চেয়ে নিতেন, সেটাই হতো গুরু দক্ষিণা। কোনো অর্থের বিনিময় শিক্ষা দান করতেন না। দেন কি মেটেরিয়াল ওয়ার্ল্ডের কথা, আইসোলেট ফ্রম মেটেরিয়াল ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক যে জিনিসগুলো, যে সুখ, আমাদের যে মোহ, সেগুলো থেকে কিন্তু অনেকটা দূরে গিয়ে কোনো জঙ্গলে থেকে শিক্ষা দান করতেন গুরুর কাছে থেকে। ঠিক আছে, যেটা আমরা মহাভারতে দেখতে পাই। দেন কি লিবারেশনের কথা বলেছিল, অর্থাৎ মোক্ষ লাভ, সমস্ত অ্যাটাচমেন্ট থেকে তুমি যদি মুক্ত হতে পারো এবং সেলফ রিয়েলাইজেশন আনতে পারো, তাহলে কিন্তু তুমি মোক্ষ লাভ করবে। এটা ছিল ব্রাহ্মণিক শিক্ষার মূল উদ্দেশ্য। এছাড়া আমরা কি দেখতে পাই, যে স্পিরিচুয়াল এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, যেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিবেট এবং ফিলোসফিক্যাল ডিসকাশনের কথা বলা হয়েছে। এই সময় যে এডুকেশন সেন্টারগুলো দেখা যায়, তক্ষশিলা, উজ্জয়ন, কাশী, নালন্দা, লেটার মানে বৈদিক এডুকেশন শেষ হওয়ার সময়, বৌদ্ধিক এডুকেশনের সময়টাতে বেসিক্যালি নালন্দা ছিল। তো এগুলো ছিল, এম কি ছিল, হচ্ছে ট্রান্সমিট অফ স্কেয়ার নলেজ, প্রিজার্ভ এবং প্রে স্কলার ছিল, এবং ট্রেন, অর্থাৎ যারা স্কলার ছিল তাদেরকে ট্রেন করার কথা বলা হয়েছিল, নলেজ দেওয়ার কথা বলা হয়েছিল, এবং স্পিরিচুয়াল এবং এথিক্যাল যে লিভিং, আমাদের যে লাইভলিহুড, সেটাকে কি হবে, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এই জিনিসগুলোর উপরে খুব ফোকাস করা হয়েছে। দেন আমরা একটু পড়বো যে কখন স্টার্ট হয়েছিল এবং কখন এন্ডস হয়েছিল। ঠিক আছে, এই যে ব্রাহ্মণিক এডুকেশন শুরু হতো, সেই অনুষ্ঠানটাকে বলা হতো উপনয়না। এখানে ব্রাহ্মণরা কিন্তু 8 বছর থেকে শিক্ষা গ্রহণ করতে পারতো, ক্ষত্রিয় কিন্তু 11 বছর থেকে, এবং বৈশ্য কিন্তু 12 বছর থেকে। ঠিক আছে, এবং শূদ্ররা কোনো রকম শিক্ষার অধিকার, নারীরা কোনো রকম শিক্ষার অধিকার পেতেন না। এখানে কিন্তু এখানে কিন্তু আমরা যেমন জানি যে ব্রাহ্মণরা কিন্তু যুদ্ধ শেখা বা কি বলে ওটাকে, তীর চালানো, এই জিনিসগুলো বা বেদ পড়া, এগুলোর উপর অধিকার পেত। ক্ষত্রিয়রা শুধুমাত্র যুদ্ধ করা এবং তীর চালানো, বিভিন্ন রকম অস্ত্রের ব্যবহার সম্পর্কে শিক্ষা গ্রহণ করতো, এবং বৈশ্য যারা ছিল তারা কিন্তু চাষবাস করা বা গাড়ি চালানো বা রথ চালানো, এই জিনিসগুলো সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারতো। দেন কি বিকাম ব্রহ্মচারী, যে শিক্ষা যখন গ্রহণ করতো সেইটাকে বলা হতো ব্রহ্মচারিয়া পালন করছে, এবং গুরুর আন্ডারে থেকে পালন করছে, এবং স্কেয়ার অফ থ্রেড ইয়াজনা পিত্রা, অর্থাৎ গিভেন বাই সিম্বলাইজ রেডিনেস টু লার্নিং যেটা ছিল, সেটাকে বলা হতো ইয়ো ইয়াজনা পবিত্র। ঠিক আছে, তো এখানে কি বলছে, যে ব্রহ্মচারীর যে স্টেজ ছিল, সেখানে কিন্তু বেদা, স্ক্রিপচার, মোরাল ডিসিপ্লিন, ডেইলি রিচুয়ালস, ডিউটিস কিরকম হবে, স্পিরিচুয়াল প্র্যাকটিস কিরকম হবে গুরুকুলে থেকে, সেগুলো কিন্তু তাদেরকে শেখানো হতো, এবং তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা, সুখ থেকে বঞ্চিত রেখে তারা গুরুকুলে সিম্পল লাইফস্টাইল লিড করানো হতো।
এই ছিল তোমাদের বৌদ্ধিক এডুকেশন। দেন আমরা চলে যাবো যে বুদ্ধিস্ট এডুকেশন। ঠিক আছে, বুদ্ধিস্ট এডুকেশন কি হয়েছিল, গৌতম বুদ্ধার এই এডুকেশনটি প্রবর্তক ছিলেন, যেখানে হচ্ছে 6th সেঞ্চুরি বিসিতে এই শিক্ষা চালু হয়েছিল, যেখানে মোরালি, ডিসিপ্লিন, রেশনাল থিঙ্কিং এবং লিবারেশন ফ্রম সাফারিং। ঠিক আছে, এই যে সমস্ত জিনিস হচ্ছে আমাদের, আমরা জন্মেছি মানে আমাদের কষ্ট এবং আমাদের সাফার করতে হবে, এবং সাফারিং থেকে মুক্তির জন্য আমাদের নির্বাণ লাভ করতে হবে, এটাই ছিল বুদ্ধিস্ট এডুকেশনের মূল কথা। এদের এডুকেশনের উদ্দেশ্য কি ছিল, নির্বাণ লাভ করতে হবে, মোরাল এডুকেশন এবং মোরাল ডিসিপ্লিন থাকতে হবে, উইজডম লাভ করতে হবে, কম্প্যাশন এবং ইকুয়ালিটি রাখতে হবে। ইনস্টিটিউশন কি ছিল, মোনাস্টিক অর্থাৎ বিহার, যেখানে আমরা দেখতে পাই যে অরেঞ্জ কালারের বিভিন্ন রকম বস্ত্র পরেছে যে বুদ্ধিস্টরা যারা থাকে তাদেরকে মংস বলা হয়, যেটা আমরা আগে পড়বো। সেখানে হচ্ছে প্রোভাইড করা হতো এডুকেশন। নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা, বল্লভ এবং অনন্তপুরী, এরা হচ্ছে এই সময়কার বুদ্ধিস্ট এডুকেশনে এই ইনস্টিটিউশনগুলো দেখতে পাওয়া যেত। দেন হচ্ছে টিচার্স কিরকম ছিল, ডিসিপ্লিন এবং ম্যানমার্স রেসপেক্ট পেত তারা, এবং এই যেটা বললাম যে টিচার্সদেরকে মংস বলা হতো বা ভিক্ষুক বলা হতো। কারিকুলাম কি ছিল, ত্রিপিটক। কারিকুলাম 3টি ভাগে বিভক্ত ছিল, বিনয় পিটকা, সত্য পিটকা এবং অভিধমা পিটকা, যেটা হচ্ছে ত্রিপিটক নামে পরিচিত ছিল, যেখানে ছিল লজিক, ফিলোসফি, গ্রামার, মেডিসিন, ম্যাথামেটিক্স, আর্টস, এগুলো। ঠিক আছে, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ বলা হতো, এবং এথিক্যাল কন্ডাক্টের কথা বলা হতো। মেথড অফ টিচিং এর কথা কি বলা হয়েছে, ডিসকাশন মেথড, ডিবেট মেথড এবং কোশ্চেনিং মেথড, এবং বেদের যে জিনিসপত্র সেগুলোকে নিয়ে ডিবেট করানো হতো। এখানেও কিন্তু মেমোরাইজেশন করা হতো, পালি ভাষায় শিক্ষা দেওয়া হতো, ল্যাঙ্গুয়েজ ছিল পালি, এবং এই সময় কিন্তু কোনো লেখা বা কোনো রিটেন ফর্ম ছিল না। ঠিক আছে, গুরু মৌখিকভাবে বলতো এবং শিষ্যরা মেমোরাইজ করতো। দেন কি অ্যাডমিশন এবং ডিসিপ্লিনের ক্ষেত্রে কি বলা হয়েছে, ওপেন টু অল ছিল, কাস্ট অ্যান্ড জেন্ডার ছিল সবার ক্ষেত্রে, কিন্তু নারীদের ক্ষেত্রে খুব স্ট্রিক্ট রুলস ছিল। তবু অনেক বিদুষী নারী দেখতে পাওয়া যায়, যারা এসে কিন্তু সেই শিক্ষা গ্রহণ করতেন, এবং ট্রেন প্রসপেক্ট ছিল, রুলস অফ কন্ডাক্ট ছিল। দেন হচ্ছে সেলিব্রেসি, সিম্পলিসিটি, সাইলেন্স, নন ভায়োলেন্স, এগুলোর কথা কিন্তু এখানে বলা হয়েছে। ডেমোক্রেটিক এবং রুরাল আউটলুকের কথা বলা হয়েছে। ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক, ইনকোয়ারি, রিজনিং এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু শিক্ষার মাধ্যমে দেওয়া হতো। দেন কি ফ্রি এডুকেশনের কথা বলা হয়েছে, এখানে ফ্রি এডুকেশন, ফুড এবং বিহার আছে দেওয়া হতো। দেন কি ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স, এখানে কিন্তু চায়না, তিব্বত, কোরিয়া, শ্রীলঙ্কা, সাউথ ইস্ট এশিয়া থেকে কিন্তু বিভিন্ন রকম ছাত্ররা এসে শিক্ষা গ্রহণ করতেন। এখানে কিন্তু লাইব্রেরি, যে বড় বড় লাইব্রেরি গুলো রয়েছে সেগুলো কিন্তু এই সময় কিন্তু দেখতে পাওয়া যায়। নালন্দা ইউনিভার্সিটির যে লাইব্রেরিটা, সেটা কিন্তু খুব বড় একটা উদাহরণ। ঠিক আছে, এর পারপাস কি ছিল, লেগেসির ক্ষেত্রে যে এথিক্যাল লাইফ হতে হবে, ইন্ডিভিজুয়াল ফ্রিডম থাকতে হবে, সোশ্যাল ইকুয়ালিটি থাকতে হবে, মাস এডুকেশন থাকতে হবে, কাস্ট বেসড এডুকেশন, এবং ব্রাহ্মণিক সিস্টেমে কিন্তু ছিল, যেরকম ছিল সেরকম কিন্তু বুদ্ধিস্টে ছিল না। ইন্ডিয়ান এনশিয়েন্ট ইউনিভার্সিটি কিন্তু এই সময় ফাউন্ডেড, বিভিন্ন রকম ইউনিভার্সিটিগুলো এই সময় হয়েছিল। এবার আমরা দেখবো যে এডুকেশন যখন স্টার্ট হয়েছিল, যে উৎসবের মাধ্যমে স্টার্ট হয় সেটাকে প্রবজ্জা বলা হতো। দেন হচ্ছে এখানে বুদ্ধা হচ্ছে টিচারকে বলা হতো, ধর্মা হচ্ছে টিচিংকে বলা হতো, এবং সাংঘ হচ্ছে মোনাস্টিক কমিউনিটি, যে কমিউনিটির মধ্যে তারা থাকতো তাদেরকে বলা হতো। ঠিক আছে, হ্যাঁ, তখন যেটা বলছিলাম যে আমাদের যে যত রকম কষ্ট রয়েছে সেই সাফারিং গুলো থেকে আমরা মুক্তির জন্য কয়েকটি পথ অবলম্বন করব। কি কি পথ, আমাদের দৃষ্টিভঙ্গিটা সঠিক হতে হবে, আমাদের ইন্টেনশনটা সঠিক হতে হবে, তারপর আমাদের বাক্য সেটা সঠিক হতে হবে, দেন আমরা যে কাজগুলো করবো অ্যাকশন সেগুলো সঠিক হতে হবে। কি সঠিক হতে হবে, কোনো রকম কিলিং করা যাবে না, তারপর চুরি করা যাবে না, কাউকে হার্ম করা যাবে না, এগুলো। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের যে জীবনযাপনের যে ধরন সেটা কিন্তু সঠিক হতে হবে। দেন আমাদের কোনো কাজে এফোর্টস সেটা সঠিক দিতে হবে, এবং রাইট মাইন্ডফুলনেস থাকতে হবে, এবং কনসেন্ট্রেশন, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো যদি আমরা ফুলফিল করতে পারি, তবেই কিন্তু আমরা কোনো জিনিসে ফোকাস আনতে পারবো এবং কনসেন্ট্রেশন করতে পারবো, এবং এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা নির্মাণ লাভ করতে পারবো। তার ফলে আমরা সমস্ত সাফারিং থেকে মুক্ত হতে পারবো। ঠিক আছে, ইটস ভেরি ডিফিকাল্ট, এটা শুনতে এরকম লাগলো, ইটস ভেরি ডিফিকাল্ট। তোমরা এই জিনিসটা একবার দেখে নিতে পারো এবং এগুলো একবার পড়ে নিতে পারো। ঠিক আছে, যেখানে ডিটেলসে বলা হয়েছে যে রাইট ভিউ মানে কি, ইন্টেনশন মানে কি, এই যে আমাদের যে 8 ফোল্ড পথ রয়েছে, অর্থাৎ 8টা যে পথ রয়েছে, সেটাকে তোমরা ভিসা, VISA LEMC, ভিসা লিমস এই ওয়ার্ডটার মাধ্যমে তোমরা অ্যাক্রোনিমস করে মনে রাখতে পারো, যেটা আমি এভাবেই মনে রেখেছি। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো বুদ্ধিস্ট এডুকেশনে আমরা দেখতে পাই।
সিকিউরিটি, উইজডম, ফ্রিডম এবং সাফারিং এর ব্যাপারে বলা হয়। ফ্রিডম ফ্রম সাফারিং অর্থাৎ সাফারিং থেকে মুক্তির উপায় সম্পর্কে বলা হয়। এবং এছাড়া এদের গোল কি ছিল? ফর পাওয়ার বাট ইনার পিস অ্যান্ড নির্বাণা, ঠিক আছে, অন্তর্নিহিত যে আমাদের যে পিস অর্থাৎ শান্তি সেইটা এবং নির্বাণ লাভটা হচ্ছে এদের এডুকেশনের মূল লক্ষ্য ছিল, ঠিক আছে। এবার আমাদের যে মেডিভাল ইন্ডিয়া অর্থাৎ মধ্যযুগে যে ইসলামিক এডুকেশন ছিল, ঠিক আছে, সেইটা সম্পর্কে আমরা একটু পড়বো। কি বলছে যে মুসলিম অ্যারাইভাল, ইসলাম এডুকেশন ইন্ডিয়া ইন্ট্রোডিউস উইথ দ্য অ্যারাইভাল অফ মুসলিম রুলস, সুফি সেন্ট অ্যান্ড traders, and it plays a major role during Delhi Sultan and Mughlai Empire, ঠিক আছে, মুঘল এম্পায়ার। তো মুঘল এম্পায়ার এবং দিল্লি সুলতানের ক্ষেত্রে কিন্তু এই এই এডুকেশনটা, ইসলামিক এডুকেশন একটা বড় রোল প্লে করে থাকে। কি কি মুসলিম রুল, তাদের এই এই মুসলিম রুল, সুফি সেন্ট, ট্রেডার্স, এই জিনিসগুলো তখন তৈরি করার জন্য বা প্রচার করার জন্য। এছাড়া কি এম্পাসাইজ রিলিজিয়ান, ইনস্ট্রাকশন, মোরালিটি, ল, ওয়াইডলি নলেজ, এগুলো সম্পর্কে কিন্তু আমরা কোরআন, হাদিস এগুলো থেকে জানতে পারি, ঠিক আছে। দেন এর কিছু ফিচার্স সম্পর্কে আমরা পড়বো, যে এখানে রিলিজিয়াস ফাউন্ডেশনটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, যেটা ওদের হোলি বুক, যেটা হচ্ছে কোরআন। এবং প্রফেট মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ, ওরা মনে করেন যে এই যে ইসলাম যে এডুকেশন বা ইসলাম যে ধর্ম সেটার যে প্রবর্তক তিনি হচ্ছেন মোহাম্মদ। তিনি হচ্ছেন এই হায়দের, ওনার মতবাদ সম্পর্কে লেখা আছে, উনি কি কি মন্তব্য করেছিলেন সেগুলো লেখা রয়েছে, ঠিক আছে। ফোকাস হন তাওহীদ, তাওহীদ, সরি আমি যদি একটুখানি প্রোনাউন্সিয়েশনে কোনো ভুল করি, কারণ কি আমি হয়তো এক্স্যাক্টলি জানি না। সো আমিও এখানে এই জিনিসগুলো সম্পর্কে পড়তে পড়তে জানছি। ওয়াননেস অফ গড, ঠিক আছে, ওয়াননেস অফ গড সম্পর্কে এখানে বলা হয়। নামাজে প্রেয়ার, সেটা আমরা জানি। এবং জাকাত হচ্ছে চ্যারিটি, চ্যারিটি অর্থাৎ আমাদের আমরা জানি যে যে লোক সেবা, ঠিক আছে, সেটাকে জাকাত বলা হয়। এই ওয়ার্ডগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এছাড়া মোরাল লাইফ সম্পর্ক এদের রিলিজিয়াস ফাউন্ডেশনের মধ্যে ইনক্লুড। দেন ইনস্টিটিউশন, আমরা কি জানি? দুখানা ইনস্টিটিউশন, একটা হচ্ছে মক্তব, একটা হচ্ছে মাদ্রাসা। মক্তবে হচ্ছে প্রাইমারি এডুকেশন দেওয়া হয়, যেখানে রিডিং, রাইটিং এবং মেমোরাইজেশনের কথা বলা হয়, কোরআন মেমোরাইজেশনের কথা বলা হয়। মাদ্রাসা হচ্ছে হায়ার এডুকেশন, যেটা আমরা কিছুদিন আগে এক্সাম দিয়েছি, রাইট। দেন হচ্ছে এখানে রুলস, নোবেলস, সুফি সেন্ট এগুলো সম্পর্কে পড়ানো হয়ে থাকতো। দেন কি বলছে? রোল অফ টিচার্স, ঠিক আছে, রোল অফ টিচার্স এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? যে হাইলি রেসপেক্টেড এবং রেসপন্সিবল রিলিজিয়াস এন্ড মোরাল ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে তারা হাইলি রেসপন্সিবল থাকতো এবং লিভ সিম্পল, লিভ গাইডেড স্টুডেন্ট এন্ড বোথ ফেথ অ্যান্ড ডেলি কন্ডাক্টের ক্ষেত্রে এবং ফেথের ক্ষেত্রে তারা কিন্তু খুব সিম্পল লাইফস্টাইল লিড করতো এবং স্টুডেন্টদেরকে গাইড করতো। এছাড়া কি কারিকুলামটাকে কি বলা হচ্ছে? ডার্স ই নিজামি, ঠিক আছে, ডার্স ই নিজামি, যেখানে বলছে রিলিজিয়াস সাবজেক্ট ছিল এই জিনিসগুলো, যে কোরআন, হাদিস, তাফসীর, তারপর হচ্ছে ফিকহ, দেন হচ্ছে আরবিক গ্রামার, এগুলো হচ্ছে রিলিজিয়াস সাবজেক্ট ছিল। এবং সিকিউলার সাবজেক্ট কোনগুলো? লজিক, ফিলোসফি, অ্যাস্ট্রোনমি, ম্যাথামেটিক্স, মেডিসিন, ঠিক আছে। তো অর্থাৎ এগুলোর মধ্যে কোনো ধার্মিক ব্যাপার ছিল না, এগুলো সবাই পড়তো এবং এটা হচ্ছে সিকিউলার ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে। এছাড়া কোন ল্যাঙ্গুয়েজ এই সমস্ত জিনিসগুলো পড়াশোনা করতো? সেটা হচ্ছে আরবিক অ্যান্ড পার্সিয়ান, ইটস ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, আরবিক অ্যান্ড পার্সিয়ান। দেন কি বলছে? স্টার্ট এডুকেশন, যে এডুকেশন স্টার্ট হতো সেটা কিন্তু স্টার্ট হতো 4 থেকে 5 ইয়ারের মধ্যে, বিসমিল্লাহ, অর্থাৎ 4 থেকে 5 ইয়ারের মধ্যে। বাট এখানে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে 4 বছর 4 মাস 4 দিন এই বয়সটা যখন হতো, তখন কিন্তু ওদের, আমাদের যেরকম হাতে খড়ি হয় সেরকম ওদেরও একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই শিক্ষা ব্যবস্থা শুরু হতো এবং তখন শিশুটির বয়স থাকতো 4 বছর 4 মাস 4 দিন, ঠিক আছে। তো এই যে অনুষ্ঠানটা সেটাকে বলা হতো বিসমিল্লাহ। দেন কি বলছে? এন্ড এডুকেশন, নো ফিক্সড এজ লিমিট, কোনো আমরা যখন ব্রাহ্মণিক এডুকেশনে দেখলাম বা বুদ্ধিস্ট এডুকেশনে দেখলাম, এখানে কিন্তু কোনো ফিক্সড এজ ছিল না এডুকেশন শেষ হওয়ার জন্য। স্টুডেন্ট মাস্টার্স টেক্সট রিসিভ পারমিশন জিহাদ, সরি, হ্যাঁ, ফ্রম টিচার্সের কাছ থেকে দেন কনসিডার্ড এডুকেশন, এই স্টুডেন্টরা কিন্তু যে কোনো সময় যে কোনো বয়সে শিক্ষা শেষ করতে পারতো।
কুড কাম টিচার, জাজ এবং স্কলার। তারপর গিয়ে তারা কিন্তু টিচার হতো বা জাজ হতে পারতো বা স্কলার হতে পারতো, ঠিক আছে। মোরাল এবং স্পিরিচুয়াল গোলের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে এই সময় কিন্তু যে পিউরিটি অফ ক্যারেক্টারের উপর খুব ফোকাস করা হতো। আল্লাহ অর্থাৎ ওদের যে দেবতা সেই ওপরে খুব ফোকাস করা হতো। অনেস্টির ক্ষেত্রে, ডিসিপ্লিনের ক্ষেত্রে, জাস্টিসের ক্ষেত্রে খুব ফোকাস করা হতো। দেন কি স্পিরিচুয়াল এনলাইটমেন্ট এবং লাভ ফর গডের অর্থাৎ ভগবানের প্রতি ভালোবাসা সুফি এডুকেশনের মাধ্যমে কিন্তু ফোকাস করা হতো। ফেমাস ইসলামিক এডুকেশন সেন্টার কোনগুলো ছিল, দিল্লি, লখনৌ, জৌনপুর, বিধার, আগ্রা এবং দেহবাদ, ঠিক আছে। দেন institute like Madrasa Muhammad Guwan and Madrasa Firoz Shah were notable। এইগুলো কিন্তু খুব পপুলার, আমাদের যেরকম নালন্দা, বিক্রমশিলা, সেরকম কিন্তু ইসলামিক এডুকেশনের ক্ষেত্রে এই ইনস্টিটিউশন গুলো খুব পপুলার। ওম্যান এডুকেশনের ক্ষেত্রে কি বলা হয়েছে, জেনারেলি লিমিটেড বাট সাম নোবেল অ্যান্ড সুফি ফ্যামিলির কিন্তু এনকারেজ হতো, অর্থাৎ উচ্চ বংশের যারা ছিল তারা কি সেখানে কিন্তু যে মেয়েরা ছিল বা নারীরা ছিল তাদের কিন্তু শিক্ষা দেওয়া হতো, কিন্তু সেটা কিন্তু বাড়িতে এসে শিক্ষা দিত। হ্যাঁ, টিচার বাড়িতে এসে তাদেরকে শিক্ষা দিত এবং স্পেশালি কোরআন অ্যান্ড ডোমেস্টিক সায়েন্স সম্পর্কে তাদেরকে পড়ানো হতো। দেন হচ্ছে কালচারাল ইম্প্যাক্ট কেমন ছিল, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, আর্কিটেকচার, সেলিগ্রাফি অ্যান্ড হচ্ছে আর্ট অ্যান্ড মিউজিক, এইগুলো কিন্তু তাদেরকে পড়ানো হতো, ঠিক আছে, কালচারের জন্য। দেন এমস অফ এডুকেশন কি ছিল, ডিসিপ্লিন ছিল, এডুকেটেড ইন্ডিভিজুয়াল ছিল, প্রিয়স ছিল, এই জিনিসগুলো কিন্তু তাদের এডুকেশনে এমস থাকতে পারতো, এমস ছিল, ঠিক আছে। দেন আন্ডারস্ট্যান্ড ফলো উইল অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহ কি চাইছে, অর্থাৎ দেবতা সম্পর্কে কিন্তু একটা বড় ফোকাস করা হতো। দেন কি বলছে, বোথ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্ল্ড অর্থাৎ দুনিয়া, ঠিক আছে, অ্যান্ড দ্য হেয়ার আফটার আখহিরা, ঠিক আছে, এবং আমাদের দুনিয়াতে কি হচ্ছে বা দুনিয়াতে কি করছো এবং তার পরবর্তী লাইফ, ঠিক আছে, এটার উপরে কিন্তু এদের এডুকেশনে খুব ফোকাস করা হতো। প্রি ইন্ডিপেন্ডেন্ট সিস্টেমে বা প্রি ইন্ডিপেন্ডেন্ট সময়ে যে ইনস্টিটিউশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল বা ল্যান্ডমার্ক ছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো। তার মধ্যে কিন্তু তোমাদের সিলেবাসে মোটামুটি তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা এই তিনটে পড়লেই যথেষ্ট। তো কি আমরা তক্ষশিলা সম্পর্কে জানি, তক্ষশিলা প্রেজেন্ট বাই পাকিস্তান, যেটা এখন পাকিস্তানে অবস্থিত। অবশ্যই তখন গোটা মানে সেটা অবশ্যই ভারতবর্ষের মধ্যে ছিল, কিন্তু পরে ওটা ভাগ হয়ে যাওয়ার পর এখন ওটা পাকিস্তানে অবস্থিত। দেন কি অ্যারাউন্ড 7th সেঞ্চুরি বিসিই এবং 5th সেঞ্চুরি সিই এই সময় কিন্তু এটা তৈরি হয়েছিল। এর ফিচার্স কি ছিল, ফার্স্ট ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রথম ইউনিভার্সিটি ছিল। আশা করি আন্দাজ করতে পারছো যে এগুলো যদি ধ্বংস না হতো তাহলে আজকে আমাদের ইন্ডিয়াটা কতটা ডেভেলপড কান্ট্রি হতো। নট দ্য সেন্ট্রালাইজড ক্যাম্পাস বাট গ্রুপ অফ টিচার অফ সিটি হু টট দ্য টিচার অ্যাট দেয়ার হোমস। ওখানে কোনো সেন্ট্রালাইজ কোনো ক্যাম্পাস ছিল না, এখানে একটা গ্রুপ অফ টিচার কিন্তু তারা কিন্তু স্টুডেন্টদেরকে বাড়িতে পড়াতো। দেন কি বলছে, ওভার 10,000 স্টুডেন্ট, 10,000-এরও বেশি সারা এশিয়ার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো। অ্যাটাচ স্টুডেন্ট লাইক চাণক্য অ্যান্ড পানিনি, এরা কিন্তু খুবই মানে একজন পপুলার, আমরা সবাই জানি চাণক্য অ্যান্ড পানিনির কথা, যারা কিন্তু এই ইউনিভার্সিটি থেকে পাস আউট, ঠিক আছে। দেন কি বলছে, সাবজেক্ট কি কি পড়ানো হতো, বেদাস, গ্রামার, ফিলোসফি, মেডিসিন, সার্জারি, অ্যাস্ট্রোনমি, পলিটিক্স, ওয়েলফেয়ার, ম্যাথামেটিক্স, এবং আর্ট গভর্নমেন্টস পড়ানো হতো। আর্কেরি অর্থাৎ যেটা আর্কিটেকচার সেইটা। নোটেবল স্কলার কি, চাণক্য, পানিনি, জিভাকা, চারবাকা, এরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা খুবই পপুলার স্কলার ছিল এই ইউনিভার্সিটি। যেখানে ডিসিপ্লিন সম্পর্কে কি বলা হয়েছে, ডিস্ট্রয় বাই হুনস, সরি ডিক্লাইন সম্পর্কে কি বলা হয়েছে, যে হুনসদের আক্রমণের ফলে 5th সেঞ্চুরি সিইতে এটা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। আচ্ছা, এবার আমরা পড়বো যে নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি কোথায়, বিহারে অবস্থিত, ইন্ডিয়াতে। এটা হচ্ছে 5th সেঞ্চুরি সি। আমরা এখন জানি যে নালন্দা ইউনিভার্সিটিটা আবার নতুন করে তৈরি করা হচ্ছে, ঠিক আছে। 5th সেঞ্চুরি আমরা নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে
খুবই কিছু মানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা এটা পড়তে পড়তে জানবো। অ্যান্ড আমার মানে আমি যখন পড়েছিলাম তখন আমি খুব অবাক হয়েছিলাম, অ্যান্ড আই হোপ তোমরাও হবে, যে এস্টাবলিশ 5th সেঞ্চুরিতে এটা তৈরি হয়েছিল এবং ফ্লারিশড হয়েছিল, এস্টাবলিশড হয়েছিল অর্থাৎ উদ্বোধন হয়েছিল, এবং এটা চালু হয়েছিল 12th সেঞ্চুরিতে। ঠিক আছে, এর ফিচার্স কি, ফার্স্ট রেসিডেন্টাল ইউনিভার্সিটি ছিল এটা, এবং এখানে 10,000-এর বেশি স্টুডেন্ট এবং 2,000-এরও বেশি টিচার ছিল। আশা করি আন্দাজ করতে পারছো যে ইউনিভার্সিটিটা কত বড় ছিল এবং কতটা ডেভেলপ ছিল। সাপোর্টেড বাই গুপ্তা স্কিং এর টাইমে বা হর্ষবর্ধন এবং পালারুস এই সময় কিন্তু সাপোর্ট করেছিল। ঠিক আছে, দেন হচ্ছে অ্যাট্রাক্টেড স্টুডেন্ট ফ্রম চায়না, তিব্বত, কোরিয়া, জাভা, শ্রীলঙ্কা, এই জায়গাগুলো থেকে কিন্তু স্টুডেন্টরা এখানে পড়তে আসতো। এটা অল ওভার ওয়ার্ল্ডে ভীষণ পপুলার একটা ইউনিভার্সিটি ছিল। এখানে সাবজেক্ট কি কি পড়ানো হতো, বুদ্ধিস্ট ফিলোসফি, লজিক, গ্রামার, মেডিসিন, ম্যাথামেটিক্স, অ্যাস্ট্রোনমি, বেদাস, এই জিনিসগুলো এখানে পড়ানো হতো। লাইব্রেরি সম্পর্কে কি বলছে, 3 লার্জ বিল্ডিং ছিল, রত্ন রত্নসাগরা, রত্নদাধি, আর হচ্ছে রত্নারঞ্জকা। ঠিক আছে, এই তিনটে নাম ছিল লাইব্রেরি। ঠিক আছে, ওয়ান লাইব্রেরি ওয়াজ রিপোর্টেডলি 9 স্টোরেজ এবং বার্নড ফর মান্থ ওয়েন ডেস্ট্রয়। ঠিক আছে, এখানে যখন এই লাইব্রেরিটাতে এই 3টি কক্ষ ছিল, ঠিক আছে, এটা একটা অনেক বড় একটা গোটা এলাকা জুড়ে, মানে বলা যায় একটা গোটা যদি এলাকা বলতে অর্থাৎ একটা বহু বহু বড় একটা জায়গা নিয়ে একটা গোটা মানে গোটা গ্রাম হয়ে যাবে এরকম একটা জায়গা নিয়ে এই এই লাইব্রেরিটা গঠিত ছিল। এখানে এত বই ছিল যে এটা যখন নষ্ট করে দেওয়া হয়েছিল কাদের দ্বারা, বখতিয়ার খলজি, 1193 খ্রিস্টাব্দে যখন এটা ধ্বংস করে দেওয়া হয়েছিল, তখন বলা হয় যে এটার মধ্যে এত বই ছিল এই লাইব্রেরিতে যে 3 মাস ধরে এটাতে আগুন জ্বলেছিল, তাও সমস্ত বই পোড়ানো সম্ভব হয়নি। ক্যান ইউ ইমাজিন যে যদি এই বইগুলো আজকে আমাদের থাকতো, আমরা এই এত 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 কিছু ধ্বংস করে দেওয়ার পরেও আজকে আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে আমরা এত কিছু জানতে পারি, আমাদের চারপাশে এত জিনিসপত্র হচ্ছে যেগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। যদি এই সমস্ত জিনিসগুলো থাকতো তাহলে আমরা আজকে না জানি কত কত কিছু জেনে যেতাম এবং কতটা ডেভেলপড হয়ে যেতাম। জাস্ট এই কটা ইউনিভার্সিটি, এই যে বড় বড় ইউনিভার্সিটিগুলোর উপর অ্যাটাক এই জন্যই হয়েছিল কারণ কি, চেয়েছিল যে যেন আমাদের এই ইন্ডিয়াটা বা আমাদের এই হিন্দু ধর্মের যে প্রচার বা হিন্দু ধর্মের যে বিষয়গুলো, এগুলো থেকে মানুষ যেন হট করে বেশ অনেকটা পিছিয়ে চলে আসে। ঠিক আছে, পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্যই এই কাজগুলো করা হয়েছিল, মানে ডিস্ট্রয় করা হয়েছিল। সেটা তো পসিবল হয়নি, কিন্তু হট করেই এগুলো ধ্বংস হয়ে যাবার পরে মানুষ অনেকটা পিছিয়ে গেছিল জীবনে। ঠিক আছে, দেন হিউয়েন সাং অ্যান্ড আইতে সিং, এরা হচ্ছে এই চাইনিজ যে যারা ছিল তারা কিন্তু ভীষণ পপুলার এখানকার স্টুডেন্ট ছিল। আচ্ছা, বিক্রমশিলা কোথায়, বিক্রমশিলা হচ্ছে ভাগলপুর ডিস্ট্রিক্টে, এটাও বিহারে অবস্থিত আপাতত, অ্যান্ড ফাউন্ডেড এই সেঞ্চুরিতে। এটা হচ্ছে পালা কিং অর্থাৎ পাল বংশ যখন চলছিল তখন কিন্তু এটা ফাউন্ডেশন হয়েছিল। ঠিক আছে, এর ফিচার্স কি ছিল, বিল্ড দ্য কমপ্লিমেন্ট নালন্দা উইচ ওয়াজ ডিক্লাইন ইন কোয়ালিটি, স্পেশালাইজ তান্ত্রিক বুদ্ধিজম। বিক্রমশিলাতে কিন্তু তান্ত্রিক যে বিদ্যা সেটা নিয়ে কিন্তু পড়ানো হতো, আর এটা খুব স্পেশাল ছিল। মানে হয় না যে কিছু কিছু ইউনিভার্সিটি কিছু কিছু ডিপার্টমেন্টের জন্য খুব ফেমাস হয়ে থাকে, তো সেরকম বিক্রমশিলাতে কিন্তু অনেক বিষয় পড়ানো হতো, কিন্তু তার মধ্যে কিন্তু তান্ত্রিক বুদ্ধিজমের জন্য এটা খুব ফেমাস ছিল। আর একটা মোনাস্টিক ক্যাম্পাস ছিল এখানে একটা, এবং হিউজ এখানেও একটা লাইব্রেরি ছিল, এবং 6 গেট ছিল গাইডেড ফ্রম স্কলার মংস। এখানে বলা হয় যে বিক্রমশিলাতে বলা হয় যে এখানের এখানে যারা গার্ড ছিল না, যারা গেটসে যারা গার্ড দিত, তারাও এত শিক্ষিত ছিল যে মানে তাদের শিক্ষাও কিছু কম ছিল না। তাহলে ইমাজিন করা যায় যে ওখানে টিচাররা বা ওখানে স্টুডেন্টরা বা ওখানে যারা থাকতো তারা কতটা শিক্ষিত ছিল, কতটা নলেজ ছিল তাদের মধ্যে। ঠিক আছে, কি কি সাবজেক্ট পড়ানো হতো, বুদ্ধিস্ট ফিলোসফি, লজিক, সংস্কৃত, গ্রামার, মেডিসিন, ল, আর্টস, এগুলো সম্পর্কে কিন্তু পড়ানো হতো। এছাড়া কি নোটেবল স্কলার কারা ছিল,
ইষ্টা দীপঙ্করা, দেন হচ্ছে গ্রেট স্কলার হু হেল্প স্পেয়ার বুদ্ধিজম টু তিব্বত, ঠিক আছে। আর এটা কি করে ডিস্ট্রয় হয়েছিল বখতিয়ার খলজির জন্য, এটাও 12th সেঞ্চুরিতে ডিস্ট্রয় হয়েছিল। তো আমরা কি দেখলাম যে বিক্রমশিলা ইউনিভার্সিটি হচ্ছে, ওই বিক্রমশিলা ইউনিভার্সিটি এবং নালন্দা ইউনিভার্সিটি দুটোই বখতিয়ার খলজির জন্য ডিস্ট্রয় হয়েছিল, এবং আমাদের যে তক্ষশিলা যেটা, সেটা কিন্তু হুনদের জন্য ডিস্ট্রয় হয়েছিল, রাইট। আচ্ছা, এবার আমরা পড়বো যে শ্রীরামপুর মিশনারি সম্পর্কে। শ্রীরামপুর মিশনারি সম্পর্কে আমরা জানবো, কিন্তু এটা সম্পর্কে যে মেন মেন কোশ্চেন গুলো আসে, সেটা হচ্ছে এটা কত সালে কোন সময় এটা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে 18 to 19 সেঞ্চুরিতে। দেন হচ্ছে এই যে ট্রিওটা ছিল, অর্থাৎ যে ট্রিওটা, অর্থাৎ যে তিনজন মিলে এটি তৈরি করেছিল, তাদের নামগুলো খুব ইম্পর্টেন্ট: উইলিয়াম কেরি, জশুয়া মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড, ঠিক আছে। এই তিনটে নাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই তিনটে নাম থেকে ভীষণ প্রচুর কোশ্চেন এসে থাকে। দেন মিশনারি অ্যারাইভ ইন্ডিয়া স্পেয়ার কোথায়, ক্রিস্টিনারি বার্ড মেড হিউজ কন্ট্রিবিউশন টু এডুকেশন, লিটারেচার, পেন্টিং, এগুলোর উপরে কিন্তু খুব কন্ট্রিবিউশন, হিউজ কন্ট্রিবিউশন ছিল, ঠিক আছে। এখানের অ্যাক্টিভিটিগুলো কি ছিল, এস্টাবলিশ, এটা বেসিক্যালি খ্রিস্ট ধর্ম, আমাদের যে এই যে মিশনারিটা, শ্রীরামপুর যে মিশনারি, সেটা হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রচারের জন্য এই মিশনারিটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে, খ্রিস্টান ধর্মে। দেন হচ্ছে এখানে কি এই এস্টাবলিশ কলেজ কি হয়েছিল, যে ক্যারি মাসমান ওয়ার্ড মিলে এই কলেজটি তৈরি করেছিল, দ্য এডুকেট ইন্ডিয়ান খ্রিস্টান অ্যান্ড অলসো হিন্দু অ্যান্ড মুসলিম বোথ থিওলজি অ্যান্ড সিকিউলার সাবজেক্ট, এরা প্রত্যেকেই এখানে সবাই মিলেমিশে পড়াশোনা করতে পারতো। ফার্স্ট কলেজ ইন্ডিয়া ওয়াজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন লিটারেচার, সায়েন্স, থিওলজি, এটা ইন্ডিয়ার সবার ফার্স্ট কলেজ ছিল, যেখানে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন দু রকমের শিক্ষাই দেওয়া হতো, রিকগনাইজ বাই রয়্যাল চার্টার ডেনমার্ক, ঠিক আছে, গিভিং রাইট কনফার্ট ডিগ্রিজ। এখানে রয়্যাল চার্টার এবং ডেনমার্ক কিন্তু এখানে এখানে রিকগনাইজ করেছিল, ঠিক আছে, রাইট কনভার্ট ডিগ্রিজ এর জন্য। দেন কি ভার্নাকুলার এডুকেশন, ভার্নাকুলার এডুকেশনে কি বলছে, টিচিং ইন মাদার টাং, মাদার টাং এর কথা এখানে বলা হয়েছিল। দেন হচ্ছে ভার্নাকুলার স্কুলে হচ্ছে বয়েজ গার্লস ইন হিন্দি, বেঙ্গলি, মারাঠি, তেলেগু, তামিল এবং আদার ল্যাঙ্গুয়েজে কিন্তু এরা পড়াশোনা করতে পারে, ঠিক আছে। গার্লস এডুকেশনে কি বলেছিল, স্ট্রং অ্যাডভোকেট ফিমেল এডুকেশন and neglect Indian society at a time and start some earlier school girls in Bengal, ঠিক আছে। অর্থাৎ ফিমেল এডুকেশনের কথা কিন্তু এখানে বলা হয়েছিল, which was neglect in Indian society, এতদিন যেটা নেগলেক্ট হয়ে এসছে, এবং আর্লিয়ার স্কুল এবং গার্লস স্কুল কিন্তু এখানে তৈরি করা হয়েছিল সবার প্রথমে, ঠিক আছে। দেন হচ্ছে পেন্টিং এবং পাবলিশিং এর সম্পর্কে কি বলা হয়েছে, যে শ্রীরামপুর প্রেস, এখানে একটা প্রেসের আমরা উল্লেখ পাই। এছাড়া হচ্ছে বাইবেল, ওভার 40 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে বাইবেল ছিল, এবং টেক্সট বুক, ডিকশনারি, গ্রামার বুক, ভেরিয়াস ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এখানে ইনক্লুড ছিল, ঠিক আছে। এছাড়াও স্ট্যান্ডার্ডাইজ বেঙ্গল এবং প্রিন্ট স্কুল বুকস আমরা দেখতে পাই। তাছাড়া কি মাল্টিলিঙ্গুয়াল কন্ট্রিবিউশন, যেখানে সংস্কৃত, বেঙ্গলি, আসামি, উড়িয়া, মারাঠি, পাঞ্জাবি এবং আদার ল্যাঙ্গুয়েজ এখানে গ্রামার এবং ডিকশনারি বুক পাওয়া যেত। দেন হচ্ছে এখানে প্রমোট করা হতো কি ইন্টার কালচারাল কমিউনিকেশন এবং লাইব্রেরি ডেভেলপমেন্টের কথা এখানে বলেছিল। টিচার্সদের কেমন হতো, টিচার্সদেরকে ট্রেন টিচার এখানে রাখা হতো, এবং বিকাম এডুকেটর অ্যান্ড প্রেচার, অর্থাৎ এখানে কিন্তু যাদের ট্রেন দেওয়া হতো তারা পরবর্তীকালে তাদেরকে টিচার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হতো। দেন কি ফিলোসফি কি ছিল এখানকার, ইনক্লুসিভ হবে, লিবারাল হবে, প্র্যাকটিক্যাল হবে, সকলে মিলে শিক্ষা গ্রহণ করতে পারবে, সে যতই বৈচিত্র্যপূর্ণ হোক না কেন, স্বাধীনভাবে গ্রহণ করতে পারবে, এবং হাতে কলমে শিক্ষা, অর্থাৎ প্র্যাকটিক্যাল শিক্ষার কথা এখানে বলা হয়েছিল, ঠিক আছে। লেগেসি, এখানে কি এই যে জিনিসগুলো পড়লাম সেগুলোই এখানে লেখা রয়েছে, যদি তোমার স্ক্রিনশট নেওয়া হয় নিয়ে নিতে পারো। আচ্ছা, আমরা এবার পড়বো যে ম্যাকলে মিনিট যিনি রয়েছেন, ঠিক আছে, উনি 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 একজন ব্রিটিশ হিস্টোরিয়ান, পলিটিশিয়ান, মেম্বার ছিলেন গভর্নর জেনারেল কাউন্সিল অফ ইন্ডিয়া সেই সময়, এবং উনি কিন্তু মানে ওনার যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু খুবই নেগেটিভ, ঠিক আছে। আমরা মেকলে মিনিট সম্পর্কে জানি না কতটা কি পড়েছি, বাট এইটুকু আমি বলতে পারি যে মেকলে মিনিট কিন্তু যে ইংলিশ এডুকেশনটাকে যে প্রমোট করছিল বা ইংলিশ এডুকেশন
এডুকেশনটাকে কিন্তু উনি প্রচার করার কথা বলেছিল, কিন্তু সেটা কিন্তু খুবই নেগেটিভ ওয়েতে, ঠিক আছে। আমাদের আমাদের যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সেগুলোতে কিন্তু খুবই খুবই অপমানজনকভাবে উনি দেখেছিলেন, এবং তিনি শুধুমাত্র ইংলিশের ওপর খুব ফোকাস করার চেষ্টা করেছিলেন, এবং ওনার মতামত ছিল এরকম যে কেউ যেন কোনো বাঙালি যেন মানে বাংলায় ভাবতে না পারে। তাদের যদি ইংলিশে শিক্ষা দেওয়া হয়, তাহলে তারা যদি বাংলায় ভাবনা চিন্তা করে তাহলে তারা কিছু বুঝতে পারবে না। তো এমন ভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে যাতে তারা অনেক শিক্ষা থেকে বঞ্চিত হয়, এবং তাদের ব্রেন যেন ওয়ার্ক করা বন্ধ করে দেয়। কারণ কি, আমরা যে আমাদের যা মাতৃভাষা, আমরা কিন্তু সবসময় যখন মনে মনে কিছু চিন্তা করি সেটা কিন্তু আমরা আমাদের মাতৃভাষাতেই চিন্তা করি, তারপর গিয়ে আমরা সেটা যে ল্যাঙ্গুয়েজে বলতে চাই বা লিখতে চাই সেটাকে ট্রান্সলেট করি, ঠিক আছে। ইটস আওয়ার হ্যাবিট। তো যদি এই জিনিসটা যদি চেঞ্জ করে দেওয়া যায় ইংলিশ এডুকেশনের মাধ্যমে, তাহলে কিন্তু ভাবনা চিন্তা করার ক্ষমতা এবং প্রোটেস্ট করার ক্ষমতা কিন্তু কমে যাবে। এই কারণের জন্য উনি এই ইংলিশ এডুকেশনে প্রমোট করার কথা বলেছিলেন। এবার আমরা কিছু মেন পয়েন্ট পড়বো। কি বলছে, প্রমোশন করেছিলেন ইংলিশ এডুকেশনের। দেন হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশন ওভার ওরিয়েন্টাল লার্নিং, এখানে ওয়েস্টার্ন এডুকেশনের কথা বলা হচ্ছে। ট্র্যাডিশনাল ইন্ডিয়ান কালচার, সংস্কৃত, অ্যারাবিক, পার্সিয়ান ক্রিটিসাইজ করেছিলেন, এবং তিনি বিলিভ দ্যাট টেক্সট ওয়ার ওয়ার্থলেস কম্প্রেস উইথ সিঙ্গেল সেলফ অফ গুড ইউরোপিয়ান লাইব্রেরি। উনি কিন্তু বলেছিলেন, মানে খুবই অপমান করে এই কথাটা বলেছিলেন যে আমাদের পুরো যে ইন্ডিয়ার যে পুরো ইন্ডিয়ার যে শিক্ষা রয়েছে সেটা একটা ভালো ইউরোপিয়ান লাইব্রেরির একটা সেলফের সমান, ঠিক আছে। মানে একটা সেলফের একটা লাইব্রেরির, একটা ইউরোপিয়ান লাইব্রেরিতে যতটুকু শিক্ষা রয়েছে পুরো ইন্ডিয়াতে, সেই শিক্ষাটাও মানে সেই শিক্ষার সঙ্গে উনি কম্পেয়ার করেছিলেন। তো বুঝতে পারছি যে কতটা ছোট চোখে দেখতেন। দেন কি, ক্রিয়েশন অফ ক্লাস, ঠিক আছে, ইন্ডিয়ান এবং ইন্ডিয়ানদেরকে আলাদা আলাদা ক্লাসে ভাগ করেছিলেন, এবং ব্লাড কালার, ব্লাড এবং কালার এবং ইংলিশ টেস্ট ওপিনিয়ন এই জিনিসগুলোর উপরে কিন্তু খুবই ক্রিটিসাইজ করতেন, এবং এডুকেশনের খুব বাজেটের কথা বলেছিলেন, যে যাতে লিমিটেড ফান্ড দিয়েছিলেন যাতে ইংলিশ এডুকেশন শুধুমাত্র পড়াশোনা করতে পারে, বাকি সংস্কৃত, আরবিক এগুলো যেন কেউ না পড়তে পারে। এছাড়া মেকলে যে পলিসি ছিল, ওনার এম কি ছিল, যে প্রডিউস ক্লার্ক, সিভিল সার্ভেন্ট অ্যান্ড ব্রিটিশ ফর দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর। যত রকম ক্লার্কশিপ রয়েছে বা সিভিল সার্ভিস রয়েছে, অথবা গভর্নমেন্টের যে সমস্ত সার্ভিসগুলো সেগুলো যেন ব্রিটিশদের হাতেই থাকে, যেন কোনো ইন্ডিয়ান যেন সেই পদে না আসতে পারে। স্পিয়ার ওয়েস্টার্ন নলেজ, সায়েন্স, রেশনাল থিঙ্কিং এই জিনিসগুলো যেন ওয়েস্টার্ন ভাবে হয়, ঠিক আছে। ইন্ডিয়ান যেন কোনো নলেজ সায়েন্স সম্পর্কে যেন না পড়ানো হয়, এবং কালচারই ওয়েস্টার্নাইজ, এবং ইন্ডিয়ানরা যেন কালচার, তাদের যে আমাদের যে সংস্কৃতি সেটাও যেন আমাদের ওয়েস্টার্ন থেকে ইনভলভ হয়ে যায়, এবং ওয়েস্টার্নের ওপরে বেশি ফোকাস করে, সেজন্য ইন্ডিয়ান কালচার যেন তারা আস্তে আস্তে ভুলে যায়। ওনার এই পলিসির এম এটাই ছিল। একটা কথা মাথায় রাখবো, এখন আমরা প্রি ইন্ডিপেন্ডেন্স যে আমাদের যে কমিশনগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো, কিন্তু একটা কথা মাথায় রাখবো, যেখানে হয়তো অনেক কিছু লেখা থাকবে যে ইন্ডিয়ান এডুকেশন সম্পর্কে এটা করা হয়েছিল, ওটা করা হয়েছিল, এটা বলা হয়েছিল, ওটা বলা হয়েছিল, কিন্তু একটা কথা মাথায় রাখবে যে এই সমস্ত জিনিসগুলো কোনো না কোনো বিদেশি যারা গভর্নমেন্টে সেই মুহূর্তে উপরের পদে ছিলেন এবং তারা সমস্ত রকম ডিসিশন নিতেন, তারা কিন্তু কোনোদিনই চাইবেন না যে ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজ বা ইন্ডিয়ান যে কালচার সেটাকে প্রমোট করতে। ওনাদের হিডেন যে এজেন্ডা ছিল সেটা কিন্তু সবসময় ইংলিশ, বা সেটা কিন্তু সবসময় ওয়েস্টার্ন কালচারের ওপর বেস করেছিল, ঠিক আছে। সে তারা কিন্তু মানে এই সমস্ত জিনিসগুলো জাস্ট ইন্ডিয়ানদের ট্রাস্ট গেইন করার জন্য এই সমস্ত জিনিসগুলো করেছিলেন, ঠিক আছে। তো আমরা অনেক কিছু পড়বো, কিন্তু সেগুলো কিন্তু আদৌ কতটা এক্সিকিউট হয়েছিল সেটা ক্ষেত্রে কিন্তু একটা সন্দেহ থেকেই যায়, ঠিক আছে। তো তবু যেহেতু ওনার যে পলিসি বা ওনার যে কমিশন সেটার মধ্যে যেহেতু লেখা ছিল, সে কারণে কিন্তু আমরা ওটাকে পড়তে হবে, ঠিক আছে। আমি এই যে চার্লস উড যিনি ছিলেন, তাকে যে স্যার বলার, আমি কাউকেই মোটামুটি স্যার বলার পক্ষপাতী অতটা সম্মানযোগ্য মনে করি না। সো যদি কেউ কিছু এর জন্য খারাপ মনে করে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন, বাট আই কান্ট ডু দিস। তো আমি জাস্ট এই স্যার বা লর্ড এই জিনিসগুলোকে মেনশন করতে পারবো না। আর পলিসি ডকুমেন্ট ইস্যু বাই চার্লস উড, যিনি কি করেছিলেন, যে কন্ট্রোল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করেছিলেন, গভর্নমেন্ট
জেনারেল অফ ইন্ডিয়া 19শে জুলাই 1854 খ্রিস্টাব্দে তিনি তখন গভর্নমেন্ট জেনারেল ছিলেন। লর্ড ডালহৌসি ডেসপ্যাচের সময় যে গভর্নমেন্ট জেনারেল ছিলেন তিনি হচ্ছে লর্ড ডালহৌসি। ম্যাগনা চার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়ার কথা তখন তিনি বলেছিলেন। ঠিক আছে, ম্যাগনা চার্টা কোন কমিশনের সঙ্গে জড়িত সেটা কিন্তু উডের ডেসপ্যাচ, মনে রাখবে। হ্যাঁ, দেন হচ্ছে অবজেক্টিভস কি কি ছিল, প্রপার এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া যেন প্রপার এডুকেশন পায়, ইউরোপিয়ান লিটারেচার এবং সায়েন্স সম্পর্কে উনি বলেছিলেন। দেন ভার্নাকুলার এডুকেশন এবং টিচার্স ট্রেনিং এর কথা বলেছিলেন, মোরাল ক্যারেক্টারের কথা বলেছিলেন, লয়ালিটির কথা বলেছিলেন এবং ব্রিটিশ ক্রাউনের কথা বলেছিলেন। ঠিক আছে, দেন মেন রেকমেন্ডেশন কি কি ছিল, যে হাইরার্কিক্যাল এডুকেশন সিস্টেম হবে, ইউনিভার্সিটি, গভর্নমেন্ট কলেজ এবং ভার্নাকুলার প্রাইমারি স্কুলের কথা তিনি বলেছিলেন। 3 রকম স্ট্রাকচারের কথা বলেছিলেন। দেন হচ্ছে যেখানে হচ্ছে ক্যালকাটা, বোম্বে এবং মাদ্রাস, এই যে আমাদের যে 3টে বড় বড় ইউনিভার্সিটি, সেগুলো কিন্তু এই সময় তৈরি করার কথা উনি বলেছিলেন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি হবে, ইংলিশ হবে এবং ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ হবে ফর প্রাইমারি এডুকেশন। কিন্তু এটাও কতটা আদৌ প্রযোজ্য সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ যতই বলুক না কেন। দেন কি ট্রেনিং অফ টিচার, ট্রেনিং অফ টিচারে কি বলেছিল, যে টিচারকে ট্রেনিং দিতে হবে এবং কোয়ালিফাইড ইন্ডিয়ান টিচারকে কিন্তু তার নিডস ফুলফিল করতে দিতে হবে, বলতে কি যায় আসে, তাই না? তো এবার আমরা পড়বো যে ওমেন এডুকেশন সম্পর্কে। ডেসপ্যাচে বলা হয়েছিল যে উমেন এডুকেশন অর্থাৎ ফিমেল এডুকেশনের প্রমোশন করার কথা বলা হয়েছিল। এছাড়া এডুকেশন ফর গার্লস, তাদের অফিসিয়াল ডকুমেন্টস, ফার্স্ট অফিসিয়াল ডকুমেন্টস যেটা, সেটা গার্লস এডুকেশনের জন্য সেটা ফার্স্ট উডেন ডেসপ্যাচে বলা হয়েছিল। দেন হচ্ছে ইউনিভার্সিটি তৈরির কথা বলেছিলেন। উডেন ডেসপ্যাচে বলা হয়েছিল যে আমাদের তিনটে ইউনিভার্সিটির তৈরির কথা বলা হয়েছিল। ওনাদের যে মূল বক্তব্য ছিল যে প্রাইমারি এডুকেশন হবে রুরাল এরিয়াতে, ঠিক আছে, আর হায়ার সেকেন্ডারি যেটা হবে সেটা হচ্ছে কোনো ডিস্ট্রিক্ট বা এরকম টাইপের জায়গাতে হবে। আর হচ্ছে যেগুলো ইউনিভার্সিটি হবে, যেটা উচ্চ শিক্ষা, সেটা শিক্ষার্থীরা কোনো বড় সিটিতে এসে তারা শিক্ষা গ্রহণ করবে। সেই সূত্রে ইনি 3টি ইউনিভার্সিটি তৈরি করেছিলেন। একটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, বোম্বে ইউনিভার্সিটি, মাদ্রাস ইউনিভার্সিটি, যেটা এস্টাবলিশ হয়েছিল কবে, 1857 খ্রিস্টাব্দে লন্ডন ইউনিভার্সিটির আন্ডারে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে এই এই যে ইউনিভার্সিটিগুলো ছিল সেই ইউনিভার্সিটিগুলো কার আন্ডারে ছিল, তখন সেটা লন্ডন ইউনিভার্সিটির আন্ডারে ছিল। ঠিক আছে, গ্র্যান্ড ইন এইড অর্থাৎ হচ্ছে যে ফান্ডিং এর যে ব্যাপারটা, ঠিক আছে, যে এনকারেজ অফ প্রাইভেট অ্যান্ড মিশনারি স্কুল বাই গিভিং ফিনান্সিয়াল এইড ফলো গভর্নমেন্ট রুলস। ঠিক আছে, ফান্ডিং দেওয়ার কথা বলা হয়েছিল। অ্যান্ড দেন এডুকেশন আর শেয়ার রেসপন্সিবিলিটি বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক, গভর্নমেন্ট এবং পাবলিকের মধ্যে একটা রেসপন্সিবিলিটি পালন করবে। ঠিক আছে, এছাড়া কি কারিকুলামে কি বলা হয়েছিল, সায়েন্স থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, ফিলোসফি থাকবে এবং ইংলিশ লিটারেচার থাকবে, এই কটাই সাবজেক্টের কথা বলা হয়েছিল। দেন এডুকেশন ডিপার্টমেন্টে কি বলা হয়েছিল, যে ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন ডিপিআই, যেটা ইন এভরি প্রভিন্স সেন্ট্রালাইজ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যে একটা যে পাবলিক ইনস্ট্রাকশন থাকবে সেটা সেন্ট্রালাইজড হবে, সেটা সমস্ত কেন্দ্রের মধ্যে একটাই থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাব যে হান্টার কমিশন। হান্টার কমিশন হচ্ছে উডের ডেসপ্যাচের পরে হান্টার কমিশন এসেছিল, আর যেখানে হচ্ছে যেটা হচ্ছে 1882 খ্রিস্টাব্দে এসেছিল এবং যার চেয়ারম্যান ছিলেন হচ্ছে স্যার উইলিয়াম হান্টার, যার নাম অনুযায়ী হান্টার কমিশনটা এসেছিল। অফিসিয়ালি এটা হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন কমিশন নামে পরিচিত। এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়, সেটা হচ্ছে কোঠারি কমিশন এর সঙ্গে হান্টার কমিশনের। মনে রাখবে কোঠারি কমিশনকে ন্যাশনাল ডেভেলপমেন্ট অফ এডুকেশন বলা হয়, আর এটাকে ইন্ডিয়ান এডুকেশন কমিশন বলা হয়। ঠিক আছে, তো কি বলছে, 1882 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়েছিল। আর এটা হচ্ছে যেটা প্রোগ্রেস হয়েছিল, অর্থাৎ যেটা চালু হয়েছিল, সেটা হচ্ছে 1854 থেকে, অ্যাক্সেস টু প্রোগ্রেস সিন্স। তো যাই হোক, অ্যাপয়েন্ট করা হয়েছিল 1882-তে। তো দেন কি বলছে, যে অবজেক্টিভ মানে উদ্দেশ্য কি কি ছিল, প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের ওপরে এরা ফোকাস করেছিল, ভার্নাকুলার এডুকেশন এবং ইমপ্রুভমেন্টের ওপরে এটা ফোকাস করেছিল। ভার্নাকুলার এডুকেশন অর্থাৎ কি আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা প্রাইমারি এডুকেশনের উপর এরা বিশেষ করে ফোকাস করেছিল। বেশিরভাগ প্রাইমারি এডুকেশন সম্পর্কে যত কোশ্চেন আসে সেগুলোর অ্যান্সার আমরা হান্টার কমিশন করি। ঠিক আছে, দেন বলছে গ্র্যান্ড ইন এইড সিস্টেম যেটা, সেটাকে রিভিউ করেছিল এবং গ্র্যান্ড ইন এইড কিন্তু উডের ডেসপ্যাচের সঙ্গেই সম্পর্কিত।
কিন্তু এটাকে রিভিউ করেছিল হান্টার কমিশন এবং প্রাইভেট ইনস্টিটিউশন তৈরি করেছিল, ঠিক আছে। করার কথা বলা হয়েছিল, এগুলো সবই রেকমেন্ড করেছেন, ঠিক আছে। কমিশন সবসময় রেকমেন্ড করে। দেন কি হান্টার কমিশনে কি বলা হচ্ছে, হান্টার কমিশনে হচ্ছে প্রাইমারি এডুকেশনে ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের কথা বলেছিল, ভার্নাকুলার অর্থাৎ মাদার টাং বা আঞ্চলিক ল্যাঙ্গুয়েজের পড়ার কথা বলেছিল, মোরাল এবং প্র্যাকটিক্যাল ইউজফুল নলেজের কথা বলেছিল, এবং লোকাল বডিজ অর্থাৎ ডিস্ট্রিক্ট এবং মিউনিসিপ্যালিটি বোর্ডকে ম্যানেজ করার কথা বলেছিল প্রাইমারি এডুকেশনকে, ঠিক আছে। সেকেন্ডারি এডুকেশন সম্পর্কে কি বলেছে, যে বিভিন্ন লাইব্রেরি এবং ভোকেশনাল স্কুলের কথা কিন্তু হান্টার কমিশনে বলা হয়েছিল, রেকমেন্ড করা হয়েছিল। এগেন আমাদের যে কমিশন, আমাদের যে প্রি ইন্ডিপেন্ডেন্স যে কমিশনগুলো সবই কিন্তু মনে রাখতে হবে ইংরেজরা কিন্তু তাদের নিজের স্বার্থে তৈরি করেছিল, ঠিক আছে। সো এই সমস্ত জিনিসগুলো শুধু রেকমেন্ড করা হয়েছিল, বাট এগুলো কিন্তু কোনোটা সমস্ত কিছু কিন্তু এগুলোকে ইম্প্রোভাইজ করা হয়নি, ঠিক আছে। দেন কি হায়ার এডুকেশন সম্পর্কে কি বলেছিল, যে ইট শুড বি লেফট টু প্রাইভেট এন্টারপ্রাইজ, নট এক্সপেন্ডেড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইউনিভার্সিটি অ্যান্ড সুপারভাইজ রাদার দ্যান ডিরেক্টলি কন্ট্রোল অ্যাফিলিয়েট কলেজ, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে প্রাইভেট এন্টারপ্রাইজের কথা বলা হচ্ছে এবং সুপারভাইজ করার কথা বলা হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে, যেগুলো ডিরেক্টলি অ্যাফিলিয়েট কলেজগুলোকে সুপারভাইজ করবে, অর্থাৎ একটা ইউনিভার্সিটি থাকবে এবং আরও অনেক যে কলেজগুলো থাকবে সেই কলেজগুলোকে সেই ইউনিভার্সিটিটা কন্ট্রোল করবে। দেন কি টিচার্স ট্রেনিং এর ব্যাপারেও বলা হয়েছিল, যে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন শুড বি প্রাইমারি এবং সেকেন্ডারি টিচার যারা হবে তাদেরকে টিচার ট্রেনিং দেওয়া হবে। প্রি ইন্ডিপেন্ডেন্ট কত টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল সেটা যথেষ্ট একটা সন্দেহর বিষয়। দেন কি বলছে, বেটার স্যালারিজ এর কথা বলেছিল টিচারদের, ঠিক আছে। এখানে গ্র্যান্ডেড এইড সিস্টেম সম্পর্কে কি বলা হয়েছে, এক্সপেন্ডেড প্রাইভেট স্কুলগুলোতে যে ফান্ডিং সেটার কথা বলা হয়েছে, এবং রেজাল্ট এবং পারফরমেন্সের ওপর বেস করে কিন্তু গ্র্যান্ট কীরকম হবে সেটা বেস করবে, যে স্কুলের রেজাল্ট কেমন হচ্ছে, তার পারফরমেন্স কীরকম হচ্ছে, তা সেই হিসাবে তাকে ফান্ডিং দেওয়া হবে, ঠিক আছে। ফিমেল এডুকেশন সম্পর্কে বলা হয়েছে যে গার্লস এডুকেশনকে সাপোর্ট করা হয়েছিল, গভর্নমেন্ট অ্যান্ড মিশনারির যে ফিমেলদের যে সাক্ষরতা সেটাকে কিন্তু এনকারেজ করা হয়েছিল। দেন হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন সম্পর্কে বলা হয়েছে যে প্রাইভেট বডি, মিশনারিজ, লোকাল কমিউনিটিস এগুলো ওপেন করতে হবে এবং ফিনান্সিয়াল এবং গাইডেন্স দিতে হবে, ঠিক আছে। এগুলো ছিল হচ্ছে হান্টার কমিশন সম্পর্কে বলেছিলেন। এবার আমরা চলে যাবো যে স্যাডলার কমিশন অর্থাৎ কি, ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন। এটা কবে এস্টাবলিশ হয়েছিল, 1917 খ্রিস্টাব্দে, এবং 1919 খ্রিস্টাব্দ থেকে এটা চালু হয়েছিল, ঠিক আছে। দেন এখানে কি বলা হয়েছে, যে রিভিউ অ্যান্ড রিফর্ম, আগে যে আমরা দেখলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন রেড ডেসপ্যাচে, সেইখান থেকে কিন্তু এটাকে রিভিউ করা এবং এটাকে আরো নতুন করে রিফর্ম করার কথা বলেছিল স্যাডলার কমিশন। দেন হচ্ছে বাই এক্সটেনশন ইন্টার ইন্ডিয়ান, যেটা এই এক্সটেনশন করেছিল কোথায়, ইন্টার ইন্ডিয়ান ইউনিভার্সিটি অফ এডুকেশন সিস্টেমটাকে। এর অবজেক্টিভ ছিল যে এক্সামিন দ্য ডিফেক্টস অ্যান্ড ইন দ্য ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যে যে এক্সাম রিলেটেড যে ডিফেক্টসগুলো ছিল, যে প্রবলেমগুলো ছিল, সেগুলোকে সলভ করতে হবে, ইউনিভার্সিটি এডুকেশনকে ইমপ্রুভ করতে হবে আরও বেশি, এবং যে গ্যাপগুলো রয়েছে স্কুল আর ইউনিভার্সিটির মধ্যে সেগুলোকে কম করার কথা বলেছিল, ঠিক আছে। মেজর রেকমেন্ডেশন কী কী ছিল, ইউনিভার্সিটি শুড বিগিন আফটার 12 ইয়ার অফ স্কুলিং, 12 বছর স্কুল শিক্ষা কমপ্লিট করার পরেই তুমি ইউনিভার্সিটি এডুকেশনে আসতে পারবে, যেটা বলা হয়েছে। দেন হচ্ছে 12 ইয়ার স্কুল সিস্টেম বিফোর এন্টারিং ইউনিভার্সিটি। এছাড়া হচ্ছে ইন্টারমিডিয়েট কলেজের কথা বলেছিল, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কলেজ অর্থাৎ কি, যে কলেজের সাথে একটা যে স্কুল এবং কলেজের মধ্যে যে একটা কানেকশন থাকবে, ঠিক আছে, যে স্কুল থেকে কলেজ আসবে, সেই একটা ব্রিজ তৈরি করার কথা এখানে রেকমেন্ড করা হয়েছিল। দেন ইউনিভার্সিটি স্ট্রাকচার সম্পর্কে বলেছিল, টিচিং ও রিসার্চ ইনস্টিটিউশন থাকবে, কত প্রি ইন্ডিপেন্ডেন্স আমাদের ইন্ডিয়া কত রিসার্চ করে ফেলেছে সে আমি জানি না। দেন কি বলা হচ্ছে, যে অটোনমি অফ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, ঠিক আছে, কলেজ এবং ইউনিভার্সিটির যে অ্যাকাডেমিক ম্যাটার্সগুলো সেগুলোকে দায়িত্ব নিতে হবে। দেন ইন্টারমিডিয়েটারি এডুকেশনে বলা হয়েছিল যে ইন্টারমিডিয়েট কলেজ করতে হবে 2 ইয়ার আফটার হাই স্কুলের পরে 2 বছরের কলেজ হবে, আর হচ্ছে ডিগ্রি লেভেল অনলি থাকবে, যে আর হচ্ছে ইউনিভার্সিটি স্টার্ট হবে ডিগ্রি লেভেল আফটার ইন্টারমিডিয়েট, এই 2 বছরের কলেজের পরে তারা ইউনিভার্সিটির এডুকেশন তো নিতে পারবে, ঠিক আছে। এগুলো অনেক আগের কথা, এগুলো এই সিস্টেমগুলো তখনকার সময় বলা হয়েছিল, এগুলো কতটা ইমপ্লিমেন্ট হয়েছে ডাজন্ট
ম্যাটার, কারণ কি এটা হচ্ছে একটা কমিশন রেকমেন্ড করছে এবং সেটা পরে ডিসাইড করা হবে বা পরে সেটাকে কতটা ইমপ্লিমেন্ট করা হবে সেটা পরে পলিসি যখন এসছে তখন আমরা বুঝতে পারি যে এগুলো এরা জাস্ট ইমপ্লিমেন্ট করেছিল, ঠিক আছে। দেন কি বলছে, ইমপ্রুভমেন্ট, টিচার্স ট্রেনিং এর ইমপ্রুভমেন্ট করার কথা বলেছিল এবং এডুকেশন ডিপার্টমেন্ট যে ইউনিভার্সিটিতে সেটাকে ক্রিয়েশন করার কথা বলেছিল। আমরা যে পড়ছি, আমরা আজকে এডুকেশনে এক্সাম দেবো, তো তখন দেখতে পাচ্ছ সে তখন থেকেই বলা হয়েছে যে এডুকেশন ডিপার্টমেন্ট তো তৈরি করতে হবে ইউনিভার্সিটিতে একটা, ঠিক আছে। ওমেন এডুকেশন সম্পর্কে বলা হয়েছিল যে হায়ার এডুকেশনে ওমেনদের এনকারেজ করতে হবে স্ট্রংলি এবং ইনস্ট্রাকশন হবে হায়ার এডুকেশনে ইংলিশ, ঠিক আছে। হায়ার এডুকেশনের ল্যাঙ্গুয়েজে কিন্তু যদি প্রাইমারি এডুকেশন বলো, সেকেন্ডারি এডুকেশন বলো, সেখানে যদি আঞ্চলিক ল্যাঙ্গুয়েজের আমরা দেখতেও পাই, কিন্তু হায়ার এডুকেশনে কিন্তু ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কথা এখানে বলা হয়নি। কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোলে বলা হয়েছে যে বোর্ড অফ হায়ার এডুকেশন কোঅর্ডিনেট করতে হবে পলিসি এবং ইউনিভার্সিটিসের জন্য। দেন গভর্নমেন্ট যে ইন্টারফারেন্স এবং একাডেমিক যে ফ্রিডম, ঠিক আছে, সেটা কিন্তু সাজেস্ট করেছিল যে কম থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু বলা হয়েছিল আমাদের যে স্যাডলার কমিশন যেটা সেটাতে, ঠিক আছে। 1937 খ্রিস্টাব্দে এসেছিল ওয়ার্ধা স্কিম অফ এডুকেশন, তখন আমাদের অনেকটা মানে ইন্ডিয়ান যারা মানুষজন ছিল তারা অনেকটাই বুঝতে পেরেছিল যে আমাদের সঙ্গে কতটা অন্যায় করা হচ্ছে, আমরা কতটা জিনিসপত্রগুলো থেকে বঞ্চিত হচ্ছি। তখন গিয়ে সেখানে এই যে ডক্টর জাকির হোসেন যে একজন ইন্ডিয়ান ছিল, তিনি হচ্ছে ওয়ার্ধা স্কিমের কথা বলেছিলেন। সেখানে যে প্রপোজ করেছিল সেটা হচ্ছে মহাত্মা গান্ধী প্রপোজ করেছিল, যেটার মূল যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বেসিক এডুকেশন বা নই তালিম। সেটা কি আমরা পরে ওটা পড়বো এখন। ক্রিয়েট এডুকেশন সেলফ রিলেভেন্ট প্র্যাকটিক্যাল রুরাল বেস হবে এবং ইন্ডিয়ান স্পিরিট হবে। কোনো রকম এমন নয় যে শুধুমাত্র হাই স্কুলে বা হায়ার স্টাডি নিতে গেলে তাকে আরবান এরিয়াতেই যেতে হবে, গ্রাম্য এরিয়াতেও সে যেন শিক্ষা নিতে পারে, তারা যেন সেলফ ডিপেন্ডেন্ট হয়, তার জন্য নিজের কাজ নিজে করতে পারে, সেই কাজগুলো যেন প্র্যাকটিক্যাল হয়, এই জিনিসগুলোর উপরে ফোকাস করেছিল। ওয়ার্ধা স্কিমের মেন উদ্দেশ্য কি ছিল, যে ইন্ডিয়ান লাইফ এবং নিডস ডেভেলপ করতে হবে, ডিগনিটি অফ লেবার এবং সেলফ ডিপেন্ডেন্স তৈরি করতে হবে, ফরেন কলোনিয়াল এডুকেশন কোনো রকম চলবে না, এডুকেশন উইথ প্রোডাক্টিভ ওয়ার্ক অর্থাৎ ক্রাফট সেন্টার এডুকেশনের ওপরে উনি ফোকাস করেছিলেন। এই যে ক্রাফট সেন্টার এডুকেশন এটাই হচ্ছে বেসিক এডুকেশন, এটাকে নাম দিয়েছিলেন গান্ধীজি নই তালিম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা ওয়ার্ধা স্কিমের যে ফিচার্স কি রয়েছে, ওয়ার্ক বেস এডুকেশনের কথা বলেছিল, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলেছিল, যেখানে 7 বছর ফ্রি এডুকেশন থাকবে এবং কম্পালসারি এডুকেশন ফর 7 to 14, ঠিক আছে। মাদার টাং এসে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং ইংলিশ ওয়াজ ইন্ট্রোডিউস অনলি হায়ার লেভেল, একমাত্র হায়ার স্টাডিতে গিয়ে সে ইংলিশ পড়বে, বাকি সমস্ত জায়গায় সে মাদার টাং করতে পারবে, যেটা এখন কিন্তু আমরা হায়ার স্টাডিতেও আমরা মাদার টাং পড়তে পারছি, রাইট। তো ইন্টিগ্রেশন অফ সাবজেক্ট কি, যে কারিকুলাম ইন্টিগ্রেটেড ইন্টু ক্রাফট, প্রতিটা সাবজেক্টের যে কারিকুলাম সেই কারিকুলামটার সাথে ক্রাফট ইনক্লুড করতে হবে, ঠিক আছে। যেমন কি সায়েন্স, ম্যাথ, ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে পড়তে হবে। সেলফ সাপোর্টের কথা কি বলেছিল, ফিনান্সিয়ালি সেলফ সাফিসিয়েন্ট যেন হতে পারে স্টুডেন্টরা, যেন সে প্রোডাক্টিভ কাজ করতে পারে এবং সে যেন নিজের কাজ নিজে করতে পারে, নিজে যাতে সে চাকরি পাক না পাক তাতে কিছু যায় আসবে না, সে তার নিজে হাতের কাজ এরকম হবে যেন সে তার থেকেই তার জীবনটা অতিবাহিত করতে পারে, ঠিক আছে, আনএমপ্লয়েড যেন না থাকে। দেন কি হলিস্টিক ডেভেলপমেন্টে কি বলা হয়েছিল, ইন্টেলেকচুয়াল, ফিজিক্যাল, সোশ্যাল, মোরাল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছিল এবং ন্যাশনাল কনসিয়াসনেসের কথা বলছিল। আর যেটা আমাদের জাতীয়তা বোধ, আমরা কোন জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছি, বর্তমান পরিস্থিতিতে আমাদের চারপাশে কি চলছে, আমরা কত কিছু যোগ্য, আমরা কি কি ডিজার্ভ করি, সেই জিনিসগুলো সম্পর্কে শিক্ষা দেওয়া এবং একজন ভালো মানুষ তৈরি করা অর্থাৎ ভালো নাগরিক তৈরি করা, ঠিক আছে, আমাদের দেশের জন্য কোনটা ভালো কোনটা ভালো না। সেই সময়তে এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছিলো, কারণ কি তখন আমাদের উপরে এতটাই অত্যাচার করা হচ্ছিল বা এতটাই আমাদের ওপর অথরিটি দেখানো হচ্ছিল, তো অ্যাজ আ নাগরিক আমাদের মধ্যে এই বোধটা জাগানো খুব ইম্পর্টেন্ট হয়ে গেছিলো, ঠিক আছে। সেটা ম্যাটার করছে না যে কোনো ইন্ডিয়ান এসে কোনো ইংরেজের থ্রুতে আমাদের কোনো কথা বলছে নাকি কোনো ইংরেজ এসেই আমাদেরকে কোনো কথা বলছে, মাথায় এটা থাকতে হবে যে যে আমাকে কোনো কথা বলছে সে কি ঠিক বলছে নাকি ভুল বলছে, এই বোধটা তৈরি করার উপর খুব ফোকাস করা হচ্ছিল তখন।
জাকির হোসেন কমিটি কি 1938-এ যেটা তৈরি হয়, সেখানে অ্যাপয়েন্ট করেছিল গান্ধীজি এবং সিলেবাস এবং ফ্রেমওয়ার্ক এবং স্কিমের ওপরে ফোকাস করেছিল, যেখানে বলা হয়েছিল যে লার্নিং থ্রু ক্রাফট, ফ্রিডম অ্যান্ড রোট লার্নিংয়ের কথা বলা, রোট লার্নিং থেকে ফ্রিডম নেওয়ার কথা বলা হয়েছিল, অর্থাৎ রোট লার্নিং চলবে না, এবং রুরাল রিকনস্ট্রাকশনের কথা বলেছিল, এডুকেশন যে গ্রামীণ এরিয়ায় যেন সেটাকে রিকনস্ট্রাক্ট করা হয়। ঠিক আছে, এর অ্যাডভান্টেজগুলো কী কী ছিল? ডিগনিটি অফ লেবার, যে যেই কাজ করুক না কেন, যে কাজই করুক না কেন, সে তাকে সম্মান দিতে হবে। তারপর যেন সে তাকে নিজের কাজ সে মানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এবং রুরাল এরিয়াটাকে আপলিফ্ট করার জন্য এনকারেজ করতে হবে। প্র্যাকটিক্যাল এবং অ্যাফোর্ডেবল হতে হবে যেন সকলে সেটার অ্যাক্সেস পায়। দেন হচ্ছে ইন্ডিয়ান কালচার এবং ভ্যালুটাকে এমফাসাইজ করতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান কালচার এবং ভ্যালুগুলোকে তাদেরকে জানাতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তারা যাতে ইন্সপায়ার হতে পারে যে আমাদের ইন্ডিয়ান কালচারটাও কতটা ইম্পর্টেন্ট। দেন কি প্রাইমারি এডুকেশনটাকে ইউনিভার্সাল করার কথা বলছিল, অর্থাৎ প্রাইমারি এডুকেশন যেন সকলেই পায়, যেন কেউ যেন নিরক্ষর না থাকে। ঠিক আছে, প্রত্যেকে যেন এডুকেশন পায় এবং একটা বয়স অবধি যেন সে শিক্ষা গ্রহণ করতে পারে। এবার আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি, যেখানে যেটা আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্ট সবচেয়ে লাস্ট যে রিপোর্ট, সেটা হচ্ছে সার্জেন্ট রিপোর্ট, যেটা হচ্ছে 1944 খ্রিস্টাব্দে করা হয়েছিল। পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন্ডিয়া নামে পরিচিত এটা। এই 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 নামগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। দেন হচ্ছে জন সার্জেন্ট, স্যার জন সার্জেন্ট এটাকে তৈরি করেছিল। আমি স্যার বলাতে খুব একটা পক্ষপাতী নই। দেন এডুকেশনাল অ্যাডভাইসার অফ, তখন উনি এডুকেশনাল অ্যাডভাইসার ছিলেন। তো 1944 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। ওনার প্ল্যান ছিল ইউনিভার্সাল ফ্রি কম্পালসারি এডুকেশন ইন্ডিয়া ওয়ার টু ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে এই সিস্টেমটাকে তৈরি করার কথা বলেছিল। মেন অবজেক্টিভ ছিল ন্যাশনাল সিস্টেম অফ এডুকেশন করতে হবে, কাস্ট, জেন্ডার এবং ক্লাসের ওপরে একটা কোনো কোনো রকম বাধা দেওয়া চলবে না, প্রত্যেকে যেন সমানভাবে শিক্ষার অধিকার পায়। এই 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 জিনিসগুলো তারা এই সময় চালু করেছিল। এই জন্য কারণ কি তখন তাদেরকে মনে হচ্ছিল যে তাদের অথরিটিটা না কমে যাচ্ছে, কারণ কি তখন আমাদের ইন্ডিপেন্ডেন্টের সময়টা চলে এসছে। ঠিক আছে, তখন তাদের হাত থেকে অনেক অধিকার চলে যাচ্ছে। তখন ইংরেজরা মনে করতে শুরু করেছিল যে এই কাজগুলো আমরা যদি না করি, তাহলে আমরা এই দেশ থেকে আমাদের চলে যেতে হবে। আমরা যে এত দিন ধরে আমরা যে অথরিটি দেখাচ্ছি, আমরা যে নিজের এতটা অধিকার বোধ দেখাচ্ছি, সেই জিনিসগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এই ভয়ে তারা এরকম রিপোর্ট করা শুরু করেছিল যাতে আমাদের উপর লোকের ট্রাস্ট জন্মায়। ঠিক আছে, কারণ কি তখন কিন্তু সব ইন্ডিয়ানসরা তাদের নিজেদের জায়গাটা বুঝতে পারছিল আস্তে আস্তে। তো স্ট্রং ফাউন্ডেশন তৈরি করার কথা বলেছিল। ইন্ডিয়াতে ইকোনমিক সোশ্যাল প্রোগ্রেসের কথা বলা হয়েছিল। রেকমেন্ড করেছিল কি কি? ফ্রি এবং কম্পালসারি এডুকেশন রেকমেন্ড করেছিল, যে 6 থেকে 14 বছরের মধ্যে সকলকে কম্পালসারি এডুকেশন দেওয়া হবে। দেন হচ্ছে পারপাস কি ছিল? 40 ইয়ার অবধি ইমপ্লিমেন্টেশন, 40 বছরের মধ্যে এই সমস্ত জিনিসগুলো তো করে দেওয়া হবে বলে ওরা দাবি করছিল। দেন কি প্রি প্রাইমারি এবং প্রাইমারি এডুকেশন। ঠিক আছে, প্রি প্রাইমারি এডুকেশন কি? যেখানে 3 থেকে 6 বছরের আরবান এরিয়াতে এসে 3 থেকে 6 বছর প্রি প্রাইমারি এডুকেশন থাকবে, এবং প্রাইমারি এডুকেশন থাকবে হচ্ছে 6 থেকে 11 বছর। ঠিক আছে, সেকেন্ডারি এডুকেশনে জুনিয়র স্টেজ, সিনিয়র স্টেজ, এই যে এজগুলো 11 থেকে 14 বছর, 14 থেকে 17 বছর হাই স্কুল থাকবে এবং টেকনিক্যাল স্কুল থাকবে। হায়ার এডুকেশন ইউনিভার্সিটি এডুকেশন থাকবে। ইউনিভার্সিটি ইউজিসির কথা বলেছিল, রিসার্চ, সায়েন্স এবং টেকনিক্যাল এডুকেশনের কথা এখানে ওরা বলেছিল। ঠিক আছে, টিচার্স ট্রেনিং এর উপরে ফোকাস করা হয়েছিল। টিচারদেরকে কোয়ালিফাইড টিচারদেরকে এবং তাদেরকে ওয়েল পেড করা হবে, অর্থাৎ স্যালারিটা ঠিকঠাক দেওয়া হবে, এবং ওম্যান এডুকেশনে ওম্যান ইকুয়াল ওম্যানদের এডুকেশন দেওয়ার কথা বলা হয়েছিল। তখন ওরা মানে বুঝতেই পারছেন যে কেন এই কথাগুলো কেন বলা হচ্ছে, কারণ কি তখন ওদের মনে হচ্ছে যে আমাদের হাত থেকে আমাদের সব অধিকার চলে যাচ্ছে। সে কারণে এই জিনিসগুলো যদি আমরা না করি, তাহলে আমরা কখনোই থাকতে পারবো না এখানে। দেন সেপারেট স্কুল আর নেসেসারি এবং ইকুয়ালিটির কথা বলেছিল। ঠিক আছে, দেন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের কথা বলেছিল, ওখানে হেলথ, হাইজিন, ফিজিক্যাল ট্রেনিংয়ের কথা বলেছিল। অ্যাডাল্ট এবং সোশ্যাল এডুকেশনের কথা বলেছিল। অ্যাডাল্ট লিটারেসির কথা বলা হয়েছিল এবং কন্টিনিউ এডুকেশনের কথা বলা হয়েছিল। দেন কি টেকনিক্যাল এডুকেশন এবং ভোকেশনাল এডুকেশনের কথা বলেছিল, যেখানে ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচার, কমার্শিয়াল ট্রেনিংয়ের কথা বলা হয়েছিল। কালচারাল এবং মোরাল এডুকেশনে কি বলা হয়েছিল? মিউজিক, ক্রাফট অ্যান্ড মোরাল ভ্যালুর কথা বলা হয়েছিল। এবার আমরা কিছু মেরিট দেখে নিই, অর্থাৎ অ্যাডভান্টেজ যেটা ছিল এখানে হচ্ছে ব্লু প্রিন্ট করা হয়েছিল ইউনিভার্সাল এডুকেশন সম্পর্কে, ইকুয়ালিটি, মেরিট এবং স্কিল ডেভেলপমেন্ট করা ছিল, ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন এবং পলিসি করার কথা বলেছিল প্রি প্রাইমারি টু অ্যাডাল্টের জন্য।
এডুকেশন দেওয়ার কথা বলা হয়েছিল। তো আশা করি বুঝতে পারলেন যে এই যে আমরা যেটা পড়লাম এখন, যে সার্জেন্ট রিপোর্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের সবার লাস্ট কমিশন। আর আমরা যখন ফার্স্টে পড়ছিলাম যে মেকলে মিনিট, ঠিক আছে, তখন ওদের যে ভাবনা চিন্তা করার যে পার্সপেক্টিভ, আর আমাদের যে লাস্ট যে রিপোর্ট সেটার যে পার্সপেক্টিভ, কতটা হিউজ একটা চেঞ্জেস দেখতে পাচ্ছেন। এই চেঞ্জেসগুলো এই জন্যই এসছে, তার কারণটা হচ্ছে যে তখন তাদের মনে হয়েছিল, যখন মেকলে মিনিট এসছে তখন তাদের মনে হয়েছিল যে আমি যেটা করব সেটাই এদেরকে মানতে হবে, কিন্তু শেষের দিক আস্তে আস্তে তখন ওদের মনে হয়েছিল যে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, এই জিনিসগুলো না করলে আমাদের অধিকার আমাদের হাত থেকে চলে যাবে। তখন ওরা বাধ্য হয়ে এই সমস্ত জিনিসগুলো করার কথা বলেছিল, ট্রাস্ট গেইন করার জন্য। ওদের যে পলিটিক্সগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু বুঝতে হবে, তাহলে ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে। না হলে শুধুমাত্র চোখ বন্ধ করে মুখস্থ করে কিন্তু আমাদের বাস্তব জ্ঞানটা কিন্তু ডেভেলপ করবে না, ঠিক আছে। তো তো এটাই ছিল আপনাদের হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অ্যান্ড আমরা আজকে এই ইউনিটটা শেষ করেছি, এবং এর পরের দিন আমরা আবার একটা এরকম ইউনিট নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ক্লিক দ্য লাইক বাটন, অ্যান্ড যদি আর কিছু কোয়ারিজ থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।